আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ আমি দৌড়ে গিয়ে হুজুরের হাত ধরে বললাম, আচ্ছা হুজুর, ধর্ষণের আগে কোন দোয়া পড়তে হয়? হুজুর অবাক হয়ে বলে, ওই মিয়া, এগুলো কি বলেন? আমি বললাম, না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, সেটা আমি বিলক্ষণ জানি, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? হুজুর বলে, এই মিয়া, কারে ধর্ষণ করবেন? আমার মুখে যাকে ধর্ষণ করব তার কথা শুনে হুজুরের মাথায় হাত। হুজুর বলে, কি তাকে ধর্ষণ করবেন মানে? মিয়া গাঁজা টাজা খাইছেন নাকি? আমি বললাম, আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। হুজুর বলে, বলতে থাকেন তো। তারপর আমি আমার বৃত্তান্ত সব খুলে বললাম হুজুরকে। সব শুনে হুজুর বেশ আশ্চর্য হয়। তিনি এবার ভাবনায় পড়ে গেলেন। হুজুর বলে, তারপরও আরেকটু ট্রাই করে দেখেন। আমি বললাম, না হুজুর, অনেক হয়েছে, এবার তো আমি ওকে ধর্ষণ করবই, আপনি শুধু বলে দেন ধর্ষণের আগে কোন দোয়াটা পড়তে হয়। কথাটা শুনে হুজুর যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এক প্রকার সেখান থেকে ভেগে চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, ধর্ষণের দোয়া হুজুর না বললে কি হবে, নিজে থেকে কোনো একটা দোয়া বানিয়ে পড়ে আজকে ওকে ধর্ষণ করবই। এই ভেবে বাসায় চলে এলাম। প্রস্তুতি নিতে লাগলাম রাতে ওকে ধর্ষণ করার জন্য। রাতে যখন ওকে ধর্ষণ করতে গেলাম তখন বাঁধলো আসল বিপত্তি। যাকে ধর্ষণ করতে গিয়েছি হঠাৎ সে যা করলো তাতে আমার ধর্ষণ করা একদম ঘুচে গেল। কল্পনায়ও ভাবিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আমার নাম মুবাশির, সবাই আমাকে মুবাশির বলেই ডাকে। তবে আমার আরেকটা নাম আছে যেটা এখানকার কেউ জানে না। কেউ জানে না আসলে আমি কে, একসময় আমি কি ছিলাম। যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য। এখন বর্তমান আমি একজন সাধারণ মানুষ, একটা ভালো কোম্পানিতে জব করি। ঘরে বাবা আর আমার সৎমা আছে। সৎমা আমাকে নিজের ছেলে কখনোই মনে করতো না, কিন্তু মুখে প্রকাশ না করলেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত আমি তার সৎ ছেলে। প্রায় 10 বছর ওনার সাথে থেকেও যখন ওনার নিজের ছেলে হয়ে উঠতে পারলাম না, তখন থেকে একটা চাকরি নিয়ে তাদের থেকে অনেক দূরে আলাদা থাকতে শুরু করলাম। তবে এত দূরে চাকরি নিয়ে আলাদা থাকার পেছনে আরও একটা কারণ ছিল, সেটা আপনারা গল্পের মাঝেই জানতে পারবেন। যাই হোক, আমার ব্যাপারে কিছু বলে রাখি। আমি দেখতে খুবই হ্যান্ডসাম, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, বলতে গেলে সুদর্শন এক যুবক। এখন বর্তমান ভালো একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছি। একা একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো করে থাকি। একা মানুষ, খুব ভালোই নির্ভেজালে জীবন কাটছে। আর বাকি রইল বিয়ে শাদী, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে একসময় ছিল, সেটা অনেক আগে মনের অন্তরালে দাফন করে ফেলেছি। বাট মানুষ যা চায় তা কি কখনো হয়? আমিও চেয়েছিলাম সারা জীবন একা কাটাবো, কিন্তু একজনের কথা রাখতে শুধু কথা না, বলা যায় তার কসম। সে আমাকে তার কসম দিয়ে বলেছিল আমি যেন বিয়ে করে নেই, সব ছেড়ে যেন স্বাভাবিক জীবনযাপন করি। তার কথা রাখতে নিজেকে পরিবর্তন করার জন্য বাসস্থান ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি পেরেছি তার সব কথা রাখতে, শুধু তার একটা কথা রাখার বাকি আছে, সেটা হলো বিয়ে। এখন ভাবছি তার শেষ কথাটাও রাখবো। তাই আমি আমার এক বন্ধুকে বিয়ের কথা বলতেই সে আমার জন্য মেয়ে দেখা শুরু করলো, কিন্তু কাউকে আমার পছন্দ হয় না। এমন একদিন আমাকে ফোন দিয়ে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা বলে। আমিও বললাম ঠিক আছে, বিকেলের দিকে চলে আসছি। তারপর বিকেলের দিকে আমি আমার বন্ধু দুজনে গেলাম মেয়ে দেখতে। কি বলবো, আমি মেয়েটিকে দেখে আমি চোখ সরাতেই পারলাম না। এক দেখাতেই মেয়েকে আমার পছন্দ হয়ে যায়। তার সৌন্দর্য কোনো অপ্সরা থেকে কম না, রূপের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। মেয়েটি আমার সামনে যতক্ষণ বসেছিল আমি শুধু তাকেই দেখে গেছি। এটা দেখে আমার বন্ধু এবং মেয়ের মা বুঝতে পারলো মেয়েকে আমার পছন্দ হয়েছে। একসময় মেয়েটিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। মেয়েটিকে ভেতরে নিয়ে যাওয়ার সাথে সাথে মেয়েটির মা আমাকে বলে, বাবা, আশা করি আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, কিছু বলছি না। পাশে থাকা আমার বন্ধু বলে, আন্টি, আমার বন্ধুর আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। ওর মুখের হাবভাবই বলে দিচ্ছে, দেখুন আন্টি, ওর কিছু চাই না, শুধু মেয়ে হলেই চলবে। এখন আপনি যদি কথা আগে বাড়ান তাহলে ভালো হয়। মেয়েটির মা বলে, সবই তো ঠিক আছে বাবা, কিন্তু ছেলের মা বাবার সাথে একটু কথা বলে নিলে ভালো হয় না? আমার বন্ধু বলে, সেটা আপনি চিন্তা করবেন না, আপনি চাইলে কালকেই ওর মা বাবাকে আসতে বলতে পারি। মেয়ের মা একগাল হেসে বলে, তাহলে তাই হোক, বিয়ের পাকা কথা না হয় ছেলের মা বাবার সাথে সেরে নেব। তখন আমি চুপ করে সব শুনছিলাম, তবে মনের ভিতর কেমন জানি একটা খটকা লাগছে। আমার খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে আলাদাভাবে কথা বলার। আদতে মেয়েটি বিয়েতে রাজি তো? মনের ভেতরে উসখুসটা আর দমিয়ে রাখতে পারলাম না। আমি বললাম, আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আমার কথাটা শোনার সাথে সাথে মেয়েটির মা যেন বিচলিত হয়ে পড়লেন। তার মুখের ভাব কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চট করে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, না বাবা, আসলে আমার মেয়ে খুবই লাজুক প্রকৃতির, তোমার সামনে আসতেই চাইছিল না, এক প্রকার জোর করেই নিয়ে এসেছি। তাই বাবা, আমি ক্ষমা প্রার্থী, তুমি ওর সাথে কথা বলতে পারবে না। উনি কথাগুলো এমনভাবে বললেন যে আমার মনে কোনো সন্দেহ জাগলো না। আমি নিমেষে ওনার কথাগুলো বিশ্বাস করে নিলাম। ব্যাস, তারপর আর কি। পরের দিন মা বাবা গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে এলো। দেখতে দেখতে সেদিনও চলে এলো। ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো। সবকিছু খুব নর্মালভাবে হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা হয়নি। বিয়ে হওয়ার পর বউ নিয়ে আমি আমার ফ্ল্যাটের জন্য উদ্যত হলাম।
যদিও মা বাবা বলেছিল বউ নিয়ে বাড়িতে ফিরতে, কিন্তু আমি যাইনি। আসলে আমি চাই না আমার সৎমা কোনো প্রকার ঝামেলা করুক। মা বাবাকে বললাম তোমরা না হয় আমার বাসায় আসো, কিন্তু তারা রাগ করে আমার বাসায় না এসে বাড়িতে চলে গেল। যেহেতু আমার বিয়েটা ক্লাবে হয়েছে, তাই আত্মীয় স্বজন সবাই সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর মেয়ের বাড়ি থেকে যারা এসেছিল তারাও চলে গেছে বিদায় নিয়ে। যেহেতু মেয়ের ভাই বোন বলতে কেউ নেই, তাই তার সাথে কেউ আসেনি। মেয়ের মা মানে আমার শাশুড়ি মা খুবই ভালো এবং খুবই অমায়িক মহিলা। বিয়ের দিনই তিনি আমাকে ছেলের মতো স্নেহ করলেন। বিদায়ের বেলা অনেকক্ষণ কান্নাকাটি করে আমাকে বোঝালেন যাতে আমি ওনার মেয়েকে কোনো প্রকার কষ্টে না রাখি। তারপর একসময় বিদায় নিয়ে বউকে নিয়ে গাড়িতে বসলাম। সাথে আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের বউ মানে আমার ভাবি, তিনি আমাদের সাথে গাড়িতে বসলেন। কারণ আমার বাসায় কোনো লোক নেই, আমি একা থাকি। নতুন বউ নিয়ে একা বাসায় ফিরছি, কি করব সেটা আমি জানি না। তাই ভাইয়া ভাবিকে আমার সাথে দিয়ে দিয়েছে যাতে সব দিক তিনি সামাল দিতে পারে। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, মেয়েটি মানে আমার বউ, তার নাম হলো জান্নাতুল ফেরদৌস নোবা। যাই হোক, বউ নিয়ে একসময় বাসায় চলে আসলাম। তখন রাত 11:30 বাজে। গাড়ি থেকে নেমে ভাবি নতুন বউ নিয়ে ভেতরে চলে গেল। নোবাকে হালকা পাতলা কিছু খাইয়ে বাসর রাতে কি কি করতে হয় সব শিখিয়ে দিল। তারপর ফুল দিয়ে সাজানো খাটে বসিয়ে দিল। এরপর ভাবি ওকে আরো কি কি যেন বলতে লাগলো। এসব করতে করতে রাত এখন 12:30। এদিকে আমি ওয়েট করতে করতে অধৈর্য হয়ে পড়েছি। বাসর ঘরে যাওয়ার জন্য আমার যার তর সইছে না। আসলে আপনারা কিছু মনে করবেন না, বিয়ের দিন বাসর ঘরে যাওয়ার জন্য সব ছেলে এক্সাইটেড হয়ে থাকে। তাদের তখন ধৈর্য বলতে কিছু থাকে না। আর এমনিতেও আমার বলতে লজ্জা নেই। আসলে হয়েছে কি, আমি এমনিতেও একটু মেয়াসক্ত ছেলে, মানে বুঝতেই তো পারছেন। যাই হোক, আরো 15 মিনিট পরে ভাবি বের হলো। আমাকে হন্তদন্ত হয়ে পায়চারি করতে দেখে ভাবি মুচকি হাসলো। এরপর আমার সামনে এসে বলে, কি গো দেবরজি, তোমার দেখছি তর সইছে না, মনে হচ্ছে বাসর ঘরে যাওয়ার জন্য উতলা হয়ে আছো। আমি লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে মাথা চুলকিয়ে বললাম, না মানে ইয়ে। ভাবি একগাল হেসে বলে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যাও, তোমার জন্য যে তোমার মহারানী অপেক্ষা করছে। আমি এবার মাথা তুলে একগাল হেসে আর দাঁড়ালাম না। মনে মনে একরাশ উৎসাহ নিয়ে এগোতে লাগলাম বাসর ঘরের দিকে। এক প্রকার লুঙ্গি ডান্স দিয়ে বাসর ঘরে ঢুকলাম। কতদিনের মনের আশা আজ পূর্ণ হবে। আজ বউকে মনের মতো করে ভালোবাসবো, চুমো দিয়ে দিয়ে ভরিয়ে দেব। ওর নাকে, চোখে, কপালে, গালে, ওর ঠোঁটে চুমো খাবো। ওর প্রতিটা অঙ্গে অঙ্গে ভালোবাসার পরশ ছড়িয়ে দেব। ওর ঘাড়ে কিস করে দুই বক্ষ যুগলের মাঝে মুখ গুজবো। ওর প্রতিটা স্পন্দনের শব্দ কান পেতে শুনবো। আমার বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবো। ইস, ভাবতেই কেমন কেমন জানি লাগছে। মনে মনে এসব ভেবে বউয়ের পাশে বসে বউয়ের হাত ধরতে যাব। হঠাৎ বউ আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আমি তো পুরোই বেকুব হয়ে গেছি। এটা কি হলো? বউ রক্তজবা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে ওর চোখ থেকে যেন আগুন ঝরছে, এই মুহূর্তে আমাকে ভর্ষ করে দেবে। কিন্তু আমি কি করেছি? আমার অপরাধী বা কি সেটাই বুঝতে পারলাম না। আমি হাঁ করে করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। তার চোখে মুখে ফুটে উঠেছে অসংখ্য রাগ আর ঘৃণা। গালে হাত ডলতে ডলতে বললাম, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমি কি করেছি? যে ছেলে স্পষ্টভাবে কথা বলে সে আজ ভয়ে তোতলাচ্ছে। নোবা লাল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে কিছু বুঝতে না দিয়ে আমাকে ধাক্কা মেরে বলে, ওঠ ওঠ বলছি। তোর সাহস কি করে হয় আমার পাশে বসার? আমি না উঠে একটু দূরে সরে বসলাম। ওর কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। এক নিমেষে আমার সব স্বপ্ন আশা ভেঙে গেল। কি ভেবেছিলাম আর এখন কি হচ্ছে? আমি বললাম, এমন কেন করছো? আমাদের তো বিয়ে হয়েছে। নোবা বলে, মাই ফুট, তোর বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি ওর কথা শুনে সত্যি অবাক হলাম। বিয়ে মানে না মানে? এটা কেমন ধরনের কথা? আমি বললাম, এই বিয়ে মানো না মানে? 3 বার কবুল পরে কোরআন সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে উপস্থিত সবাই জানে। তাহলে তুমি এই বিয়ে মানো না কেন? আর এটা ভুলে যেও না, বর্তমান আমি তোমার স্বামী। নুবা বলে, সবাইকে সাক্ষী রেখে বিয়ে করলেও আমি এই বিয়ে মানি না, আর তোকে স্বামী হিসেবে কখনোই মেনে নেব না। আমি বললাম, কিন্তু কেন? নুবা বলে, কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমি অন্য একজনকে ভালোবাসি। ওর মুখে এই কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যদি ও অন্য কাউকে ভালোবাসে তাহলে আমাকে বিয়ে করলো কেন? আমি বললাম, তাহলে আমাকে বিয়ে করলে কেন? নুবা বলে, আমি এই বিয়ে করতে চাইনি, মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তবে আমি এই বিয়ে মানি না। না তোকে স্বামী হিসেবে মানি, তাই বলছি আমার থেকে দূরে থাক। আমার ধারে কাছে আসার, এমনকি আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপাতত আমি এখানে থাকবো, আর আমাকে ডিভোর্স দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা কর, তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। ওর কথা শুনে আমি ওর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। আপনারা কি ভাবছেন আমি ওর কথা চুপচাপ মেনে নেব? কখনোই না। ওকে আমি বিয়ে করেছি, ও আমার বিবাহিত স্ত্রী। এত সহজে তো আমি হার মানব না। আমি প্রতিনিয়ত চেষ্টা করব ওকে নিজের করে পাওয়ার জন্য।
মনে মনে এসব ভেবে আমি বললাম, ঠিক আছে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে আমি খাটের একপাশে শুতে গেলাম। অমনি নুবা বলে, এই এখানে না, সোফায় গিয়ে ঘুমা। আমি কিছু না বলে চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সত্যি বলতে আমি ওর তুই তুকারি ব্যবহারে একটু ঘাবড়ে গিয়েছি। নুবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুয়ে পড়লো। এদিকে আমি মনে মনে ভাবছি, বউকে নিজের করে পেতে হলে বউয়ের কথা মতো চলতে হবে। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, বউ যা বলবে তাই শুনবো। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ আমার গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল আঁচড়াচ্ছে। এটা দেখে আমার চোখ ছানা ভরা হয়ে গেল। কি বলবো, এত অপূর্ব লাগছে ওকে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো লোভ হচ্ছে যে পিছন থেকে ওকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু সাহস হচ্ছে না। কাল রাতে তো কিছু না করেও দুটো থাপ্পড় খেলাম। কথাটা মনে হতেই অজান্তে গালে হাত চলে গেল। না ভাই, দরকার নেই, মজা খেতে গিয়ে আবার সাজা না ভুগতে হয়। ধীরে ধীরে যা করার করতে হবে। এসব নানান কথা ভেবে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে কাটতে লাগলো দিন। নুবা নিজের মতো করে থাকে, আমার কোনো খেয়াল রাখে না। ঘন্টার পর ঘন্টা আমার সামনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু আমি ওকে কিছু বলতে পারি না। ওর সব অবহেলা মুখ বুজে সহ করে যাই, কারণ আমি যে ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ওর মিষ্টি মুখের দিকে তাকালেই সব ভুলে যাই। ওকে কিছু বলতে গিয়েও বলতে পারি না। তবে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারি। ওর সৌন্দর্য যে ক্ষণে ক্ষণে আমাকে পাগল করে দিচ্ছে। মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু সাহস হয়ে ওঠে না ওকে কাছে পাওয়ার। মনে মনে ওকে কাছে পাওয়ার কামনা বাড়তে লাগলো। আর পারলাম না নিজেকে ধরে রাখতে। তাই একদিন মনে মনে একটা ডিসিশন নিলাম। জানি না আমার ডিসিশন সঠিক না ভুল, তবে যাই হয়ে যাক, আজ আমি ওকে নিজের করেই ছাড়বো। তার জন্য যদি ওকে ধর্ষণ করতে হয় তাই করব। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এমনি না পেলে ওকে ধর্ষণ করব। আমার স্ত্রী, আমি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করতেই পারি। এটা ধর্ষণের পর্যায়ে পড়ে না, কিন্তু জোর করে শারীরিক সম্পর্ক করাটাকে ধর্ষণই বলে। তাই আমি হুজুরের সাথে পরামর্শ করতে গেলাম। মসজিদে প্রবেশ করে দেখি হুজুর এক কোণে বসে তসবি পড়ছে। হঠাৎ আমি দৌড়ে গিয়ে হুজুরের হাত ধরে বললাম, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কোন দোয়া পড়তে হয়? হুজুর আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, ওয়ালাইকুম সালাম। ওই মিয়া, এগুলো কি বলেন? আমি বললাম, না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, সেটা আমি বিলক্ষণ জানি, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? হুজুর বলে, এই মিয়া, কারে ধর্ষণ করবেন? আমি বললাম, আমার বউকে। আমার মুখে বউকে ধর্ষণের কথা শুনে হুজুরের মাথায় হাত। হুজুর বলে, কি বউকে ধর্ষণ করবেন মানে? মিয়া গাজা টাজা খাইছেন নাকি? আমি বললাম, আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। হুজুর বলে, বলতে থাকেন তো। আমি বললাম, হুজুর আসলে কিছু মনে করবেন না, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। কি বলবো হুজুর, বেয়াদবি নেবেন না, আমি তো পুরোই লুঙ্গি ডান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘুমটা সরাতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু ঘুমটা ওঠানোর সাথে সাথে বউ আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, ওই বেটা, মেয়ে দেখলে হোঁশ থাকে না? আমি বললাম, না মানে তুমি তো আমার বউ। বউ বলে, ধুর, আমি তো মায়ের চাপে পড়ে বিয়ে করেছি। আমি বললাম, কি? বউ বলে, হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। হুজুর আমি তো একদম শেষ, নতুন বউয়ের কাছে চর খেলাম, তার উপর তুই তাই ব্যবহার, মানা যায় কি? হুজুর বলে, না না, একদম মানা যায় না। আমি বললাম, সেখান থেকে শুরু, প্রতিদিন সকালে গোসল শেষ করে এসে মাথার চুল ছেড়ে আয়নার সামনে দাঁড়ায়। বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, খাস পরি। আমি সহ করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে আমি সহ করতে পারি না, তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? সব শুনে হুজুর বেশ আশ্চর্য হয়। তিনি এবার ভাবনায় পড়ে গেলেন। হুজুর বলে, তারপর আরেকটু টাইম দিতে পারেন। আমি বললাম, না হুজুর, অনেক হয়েছে, এবার তো আমি ওকে ধর্ষণ করবই, আপনি শুধু বলে দেন ধর্ষণের আগে কোন দোয়াটা পড়তে হয়। হুজুর মনে মনে বলে, হাই আল্লাহ, জীবনে এটা দেখারও বাকি ছিল, এই প্রথম দেখলাম বউকে ধর্ষণ করতে হুজুরের কাছে পরামর্শ নিতে কাউকে আসতে। হুজুর চুপ করে আছে দেখে আমি বললাম, কি হলো হুজুর, বলেন না। এবার হুজুর রেগে দাঁড়িয়ে বলে, ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? দেখুন এটা কিন্তু ঠিক না। আমি আর হুজুরের মুখের উপর কথা বলতে সাহস পেলাম না, সেখান থেকে কোনো মতে বেরিয়ে এলাম। রাস্তায় চলতে চলতে মনে মনে বললাম, আল্লাহ, এ তো হুজুর না, পুরোই মদিনার খেজুর। নানান কথা ভাবতে ভাবতে একসময় বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। এদিকে আমি কিছু বলতেও পারি না। প্রথমত আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, দ্বিতীয়ত সে আমাকে হুমকি দিয়ে রেখেছে, যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং সব দোষ আমার উপর দেবে। আমি এসে সোফায় বসে আছি। আমি যে রুমে আছি তার কোনো ভ্রুক্ষেপে নেই। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম সে আমাকে খেয়াল করছে না, তখন আমি কথা বলতে বাধ্য হলাম। আমি বললাম, এই যে বউ, বউ কি করছেন? সে আমার দিকে তাকিয়ে বলে, আমার নাম নুবা, তাই আমাকে নুবা বলেই ডাকবেন। আমি বললাম, আসলে? নুবা বলে, আর দেখছেন না আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো ডাকছেন কেন? আমি বললাম, না মানে ক্ষুধা লাগছে, যদি কিছু খেতে দিতেন আর কি। নুবা মুখ বেঁকিয়ে বলে, না, কোনো খাবার নেই, নিজে নিয়ে খান। তার কথায় বুঝলাম সে রান্না করেনি। আমি বললাম, আচ্ছা কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই।
বাহিরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। আমি মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এই কে রে, কে? কোথা থেকে একটা আওয়াজ ভেসে এলো, আরে মুবাশির ভাইয়া, আমি। আমি বললাম, আমি কে? হ্যাঁ, আমি কে? আবার সেই কণ্ঠ ভেসে এলো, আরে উপরে দেখো। আমি এবার উপরের দিকে তাকিয়ে বললাম, ও তাওসিফ। তাওসিফ বলে, হ্যাঁ ভাইয়া, তো কেমন আছো? আমি বললাম, কি আর বলবো ভাই। আমাকে থামিয়ে দিয়ে তাওসিফ বলে, আচ্ছা তাহলে বলার দরকার নেই। ওর কথা শুনে মুখটা বেজার হয়ে গেল আমার। মনে মনে বললাম, হায় রে আল্লাহ, মানুষগুলোও যা হইছে। এমন সময় পকেটে থাকা মোবাইলটা বিকট শব্দ করে বেজে উঠল। আমি উপরের দিকে তাকিয়ে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে দেখি বউ ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই বলে, হ্যালো। আমি বললাম, নুবা বলে, কই আপনি? আমি বললাম, আমি বাহিরে। নুবা বলে, আমার একটু কাজ আছে। আমি বললাম, আচ্ছা তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোনটা রেখে দেই। মনে মনে বললাম, আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দেবে, তাই না? কি যে করে কে জানে। এমন সময় সাথে সাথে আবার বউয়ের ফোন আসে। আমি বললাম, হ্যাঁ বলো। নুবা বলে, আরে আমার কাজ আছে। এবার আমার ওর কথা শুনে বিরক্ত লাগছে। আরে ভাই, কাজ আছে যখন বারবার ফোন দিয়ে এক কথা বলার কি দরকার? কাজ শেষ করেই তো ফোন দিতে পারে। আর বাড়িতে কি এমন ঘটা কাজ করছে শুনি? বাড়ির সব কাজ তো কাজের বুয়া করে দিয়ে যায়। আমি বিরক্তির সাথে বললাম, আরে কাজ আছে তো শেষ করে ফোন দাও না। এই বলে ফোনটা কাটতে যাব, সেই সময়ে বলে ওঠে, ওই গাধা আসার সময় আমার জন্য দুটো চকবার আইসক্রিম আনবেন। আমি বললাম, ও এখন বুঝলাম এতবার ফোন দেওয়ার কারণ কি, এটা আগে বললেই তো হতো। নুবা বলে, হ্যাঁ যা বলছি তা করুন। আমি বিড়বিড় করে বললাম, হুকুম এমনভাবে দিচ্ছে যেন মহারানী। নুবা বলে, কিছু বললেন? আমি বললাম, না না, কি বলবো, আসার সময় নিয়ে আসবো। এই বলে ফোন কেটে দিলাম। আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম চকবার আইসক্রিম নিয়ে। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি, বাসায় বউ থাকতেও হোটেলে এসে খেতে হচ্ছে, কি ভাগ্য মাইরি। মানুষ বিয়ে করে বউয়ের সাথে কত খুনসুটি করে, কত কত রোমান্টিক মুহূর্ত কাটায়। রাতের পর রাত বউয়ের কোলে মাথা রেখে গল্প করে। অফিস থেকে ফেরার সাথে সাথে বউয়ের মুখের মিষ্টি হাসি দেখে পরাণ জুড়ায়। বউয়ের হাতে হাত রেখে ছাদে বসে আকাশে পূর্ণিমা চাঁদের সৌন্দর্য উপভোগ করে। প্রতিদিন সকালে ঘুম ভাঙবে স্ত্রীর নরম ঠোঁটের ছোঁয়ায়। কিন্তু আমার কি ভাগ্য, বউ পেলাম খুব সুন্দরী, কিন্তু স্বামীর অধিকার পেলাম না। তাতে কি হয়েছে, সে না হয় নাই দিল, তাই বলে কি আমি আদায় করতে পারি না? আমিও তো পুরুষ নাকি? আজ যে করেই হোক বউকে টাইট করবই। দরকার হলে বউকে ধর্ষণ করব। এসব কথা ভাবতে ভাবতে একসময় বাসায় চলে আসি। বাসায় এসে বউয়ের হাতে আইসক্রিম দিতেই সে বেশ খুশি হয়ে গেল। আইসক্রিমগুলো হাতে নিয়ে মুখে চোরা হাসি দিয়ে খেতে শুরু করলো। ওর মুখে হাসি দেখে আমার মনের ভেতরটাও আনন্দে ভরে গেল। কি মায়াবী বাচ্চা সুলভ হাসি, দেখলে শুধু দেখতেই মন চায়। আমি সোফায় বসে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। সেদিকে ওর কোনো খেয়াল নেই। সে চোখ বন্ধ করে আইসক্রিম খেয়ে এখন টিভি দেখছে। এদিকে আমার মনে বিনা মেঘে ঝড় বইছে। আর বইবে না কেন বলুন? যার বউ এত সুন্দর, সে কি করে নিজেকে বউয়ের থেকে দূরে রাখবে? আমি ওর দিকে তাকিয়ে বসে বসে প্ল্যান করছি, কি করব, কিভাবে কি করা যায়। শুধু একবার যদি স্পর্শ করতে পারি তাহলে কেল্লাফতে। আমাকে স্বামী না মেনে যাবে কোথায়? কথাটা ভেবেই মনে মনে হাসতে লাগলাম। আজ সারাদিন মনে মনে যেটা ভেবে রেখেছি সেটাই করব। মানে ওকে জোরপূর্বক ধর্ষণ করব। দেখলাম সে মনোযোগ দিয়ে টিভি দেখছে। এই সুযোগে আমি উঠে গেলাম রাতের জন্য প্রস্তুতি নিতে। অনেক খুঁজে একটা রুমাল নিয়েছে মুখ বাঁধার জন্য, দড়ি নিয়েছে হাত পা বাঁধার জন্য, সব নিয়ে রেডি। শুধু এখন রাতের জন্য অপেক্ষা। একসময় দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে যখন বউ খেতে ডাকে তখন থেকে কেমন যেন ভয় ভয় করতে শুরু করে আমার। কারণ আগে কখনো এসব করিনি তো, তাই। খাবার শেষে বিছানায় শুতেই বুকের ধরপড়ানি শুরু হয়ে গেছে। এমন মনে হচ্ছে আমার বুকের স্পন্দন আমি নিজেই শুনতে পাচ্ছি। কি যে হবে আজ কে জানে। আমি যা করতে চাইছি তা সম্পূর্ণ করতে পারবো তো? হে আল্লাহ, তুমি সহায় থেকো। আজকের মতো আমাকে বাঁচিয়ে নিও। কথা দিচ্ছি, আজকে যদি সাকসেস হই তাহলে আর কখনো এমন কাজ করব না। সত্যি বলছি, প্রমিস করছি। চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো ভাবছি আর অপেক্ষা করছি নুবা ঘুমানোর জন্য। কতক্ষণ সময় হয়ে গেল জানি না। ঘড়িতে এখন অনেক রাত, এখনই মোক্ষম সময়। এটা ভেবে ধীরে ধীরে আমি কোনো রকম উঠে গেলাম। তারপর রুমাল আর দড়ি নিয়ে এক পা দুপা করে ওর দিকে এগোতে থাকি। আর মনে মনে বলতে থাকি, সরি বউ, মাফ করে দিও, কিন্তু আমাকে ভালোবাসার কেউ নেই। তুমি ভালো না বাসলে কে বাসবে আমাকে বলো? তাই এই পথ বেছে নিতে হচ্ছে। মাফ করে দিও আমাকে। মনে মনে কথাগুলো বলছি আর বউর দিকে যত এগোচ্ছি তত আমার ভয় বাড়ছে। হঠাৎ কিছু একটা মনে আসতেই থমকে দাঁড়াই। আরে, বউকে ধর্ষণ করবো ঠিক আছে, কিন্তু কোনো একটা দোয়া তো পড়তেই হবে। কি দোয়া পড়ি এখন? হুজুরের কাছে তো গেলাম, কিন্তু হুজুরও তো কোনো